সারা বলে, ওই পাগল সোনা চলো ডিনার করে নিবে, তারপর না হয় আবার গল্প করব। মুচকি হেসে বলল, মাহির তুমি আমাকে খাইয়ে দিবে বাচ্চাদের মতো করে? মাহি বলল, আচ্ছা চলো ওগো আমার কলিজা, তোমাকে খাইয়ে দেব। মাহির সারার ভালোবাসার দিনগুলো ভালোই চলছিল। ছুটির দিনে মাহির বাড়িতে থাকলে সারাকে সারাদিন বিরক্ত করা, সারাকে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেওয়া, সারাকে মাঝরাতে ঘুম থেকে তুলে লং ড্রাইভে চলে যাওয়া, সারা কলেজ পৌঁছে দেওয়া, নিয়ে আসা। সারা মাঝে মধ্যে মাহিরকে ফোন করে কলেজে ডাকে। মাহির কখনো কখনো মিটিং ছেড়ে সারার কাছে চলে আসে। সারা নিজের সবটা দিয়ে মাহিরকে ভালোবাসেছে, আর মাহির নিজের ভালোবাসা দিয়ে সারাকে আগলে রেখেছে। কিন্তু ওদের ভালোবাসায় কারো নজর লেগে যায়। ওদের জীবনের কালো অধ্যায় হয়ে আছে রিয়া আর রিয়ন। ওরা মাহিরের খালাতো ভাই বোন। রিয়া সেই কলেজ লাইফ থেকে দাবি করে ও মাহিরকে ভালোবাসে। কয়েকবার প্রপোজ করে মাহিরকে, কিন্তু মাহির ওকে সব সময় নিজের ছোট বোনের মতো দেখছে। হঠাৎ করে প্রেমিকা, তা কখনো সম্ভব নয়। তাই মাহির ওকে বারবার বোঝানোর চেষ্টা করছে। আর রিয়ন, ওর পরিচয় দিতে হলে এক কথায় বলতে হয়, ও মেয়েদের জীবন নিয়ে খেলা করে। ওদের মাকে এই বিষয়ে কেউ কিছু বললে গেলে তিনি বলেন, এখনকার যুগে এসব কমন ব্যাপার, এ নিয়ে মাথা ঘামানোর কিছু হয়নি। খান বাড়ির হলো রুমে বসে গল্প করছে এরা তিনজন মামনির সাথে। মাহি এদেরকে দুই চোখে দেখতে পারে না। কাল রাতে মাহির সারাকে রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। আর 2 মাস সারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সকালে নামাজ পড়ে সারা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মাহির সারাকে জোর করে নিয়ে শুয়ে পড়ে। সারা জানে এখন মাহিরকে হাজার বকলেও মাহির ওকে ছাড়বে না। তাই সারা চুপ করে সময়টা উপভোগ করতে থাকে। মাহিরের বুকে মাথা রেখে ধুক ধুক শব্দ শুনতে থাকে। এই শব্দের সাথে খুব করে পরিচিত। বেলা 8টার সারা মাহিরকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে একসাথে নিচে নামে। রিয়া মাহিরকে দেখে দৌড়ে জড়িয়ে ধরতে গেলে মাহির সারা কোমর টেনে নিজের সাথে জড়িত ধরে। সারা এই ঘটনায় বেশ ঘাবড়ে যায়। মাহি মিটমিট করে হেসে যাচ্ছে। মাহির, হেই রিয়া, মিট মাই ওয়াইফ সারা। সারা খান, আমার জান, আমার কলিজা, সব কিছু। রিয়ার রাগ সপ্তমে উঠে যায়। তবুও রাগ সামলে রেখে মাহিরের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করে। রিয়া, তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। এতক্ষণ রিয়ন সারার সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল। ওর লাইফে সারার মতো কাউকে পায়নি। খুব খারাপ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারার শাড়ি ভেদ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সারার পেটের দিকে। মাহির সেদিকে খেয়াল করে মাথায় রক্ত উঠে যায়। মাহির সারাকে আচমকা সবার সামনে কোলে তুলে নেয়। সারা ভয় পেয়ে মাহিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরের খালা এ বিষয়ে কথা শুনতে ছাড়ে না। খালা, কি রে মাহির, সব কাণ্ড জ্ঞান কি হারিয়ে ফেলেছি? বড়দের সামনে কি শুধু করেছিস? মাহির, না খালা, তা কেন হবে? আমি আমার বউকে ভালোবাসি, এসব করি। এখানে তো কাণ্ড জ্ঞান হারানোর মতো কিছু করিনি। সারা, তুমি আমাকে কোলে থেকে নামিয়ে দেও। কি শুধু করেছো বড়দের সামনে? আস্তে আস্তে বলল। মাহির, চুপ, আর একটাও কথা নয়। ধমক দিয়ে, এখন আমার সাথে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিও, আমার অফিস তাড়া আছে। সারা মাহিরের ধমক খেয়ে চুপচাপ খেয়ে রেডি হয়ে নেয়। এর মধ্যে রিয়া অনেকবার মাহিরের সাথে কথা বলতে চেয়েছে কিন্তু পারেনি। সারা রাগ করে মাহিরের সাথে একটা কথা পর্যন্ত বলেনি। গাড়িতে দুজন চুপচাপ ছিল। মাহির নিজ ভাবনায় মগ্ন ছিল রিয়ারা হঠাৎ করে কেন এলো এই নিয়ে। মাহির একটু নিরিবিলি জায়গায় দেখে গাড়ি থামিয়ে সারার হাত ধরে বলতে শুরু করে, মাহির, বউ আমার কথা মন দিয়ে শোনো। আমার যে খালা বাড়িতে এসেছে উনি মোটেও সুবিধা লোক নয়।
উনি চাই উনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি রিয়াকে সব বোনের চোখে দেখেছি, এসব নিয়ে কখনো ভাবিনি। আর ওর ভাই রিয়ন ছেলেটা অসম্ভব খারাপ। এইটুকু বয়সে ইতিমধ্যে অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। তাই ওদের থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি বাড়িতে না থাকলে তুমি মাহি অথবা মাম্মির সাথে থাকবে। ওদের থেকে যত পারো দূরে দূরে থাকবে। সারা এতক্ষণে বুঝতে পারল তখন মাহিরের ধমক দেওয়ার কারণ। সারা মনে মনে খুব খুশি মাহির সারার কথা ভেবেই ওকে ধমক দিয়েছে। সারা কোনো কথা না বললে মাহির আবার বলে, মাহির, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? সারা, তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। মাহির আর কথা না বাড়িয়ে সারাকে কলেজে নামিয়ে মাহির অফিসে চলে যায়। দেখতে দেখতে সারার পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে রিয়া সারাকে অনেকভাবে মাহিরের নামে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সারা ওদের ফাঁদে পা দেয়নি। কিন্তু মাহির সারাকে ইদানিং ভুল বুঝতে শুরু করে, কিন্তু কি কারণে তা সারা জানে না। এর মধ্যে সারা নিজের মধ্যে নতুন অস্তিত্বের সন্ধান পায়। সারা মা হতে চলেছে। সারা কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় মিথিলাকে নিয়ে ওদের মেডিকেলে কিছু টেস্ট করায় তখন এই খবর জানতে পারে। সেদিন সারা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিল খুশি হয়ে। মিথিলা সারাকে বলে মাহিরকে এখনই ফোন করে বলতে, কিন্তু সারা বলে সামনের মাসে ওর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেবে। মিথিলা আর কিছু বলেনি। এর মধ্যে রাজ আর মিথিলার পরিবারের সবাইকে নিয়ে ওরা রাঙ্গামাটি বেড়াতে চলে যায় কিছুদিনের জন্য। সারা এদিকে একলা হয়ে পড়ে। ওরা সারাকে ওদের সাথে বেড়াতে যেতে বলেছিল, কিন্তু সারা রাজি হয়নি। সারা এখন শুধু দিন গুনছে মাহিরের জন্মদিনের। এদিকে মাহির সারাকে কিছুদিন যাবৎ ইগনোর করছে। সারা মনে করে মাহিরের বিজনেসে কোনো সমস্যা হয়েছে, তাই সারা আর জিজ্ঞাসা করেনি। কিছুদিন পর সারা কলেজে কিছু কাজ পড়ে যাওয়ায় সারার আসতে রাত হয়ে যায়। সারা রাত 8টা নাগাদ বাড়িতে পৌঁছে বেশ অবাক হয়, কারণ সারার মাম্মা, পাপা, মাহির, মামনি, মাহি, মাহিরের খালা, রিয়া সবাই হলো রুমে বসে আছে বেশ গম্ভীর হয়ে। সারা হলো রুমে আসতে না আসতে সারার মাম্মা এসে সারা গালে থাপ্পড় মারে সবার সামনে। সারা ছলছল চোখে ওর মাম্মার দিকে তাকিয়ে আছে। সারার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তুলেনি, সেখানে ওর মাম্মা সবার সামনে সারাকে মারল। সারার মাম্মা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করে, মাম্মা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে ছি, এসব বলতে আমার রুচিতে বাজছে। সারা, মাম্মা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবাক হয়ে, মাম্মা, খবরদার তোর এই মুখে আমাকে মাম্মা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার একটাই মেয়ে আছে। আজ থেকে তুই আমার কাছে মৃত। সারা, মাহির দেখো না মাম্মা কি বলছে। তুমি মাম্মাকে বোঝায় না। মাহির কিছু ছবি আর একটা পেন ড্রাইভ সারার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, মাহির, তোকে নিজের থেকে বেশি ভালোবাসেছিলাম, এই তার প্রতিদান দিলি। আমি তোর কোন চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি, যার কারণে অন্যের সাথে বিছানায় পর্যন্ত চলে গেলি। কি হলো, চুপ করে আছিস কেন বল? চিৎকার করে বলল। সারা একটা ছবি ফ্লোর থেকে তুলে দেখে রিয়ন আর সারার আপত্তিকর কিছু ছবি। সারা ছবি দেখে হতবাক হয়ে যায়। সারা চোখের পানি মুছে মাহিরের কাছে গিয়ে বলে, সারা, মাহির এসব কিছু মিথ্যা। আমি এমন কিছু করিনি, তুমি বিশ্বাস করো। মাহির, তুই আমার কাছে আসিস না, আমি অপবিত্র হয়ে যাব। তুই একটা কলঙ্কিনী। তুই এখনই বেরিয়ে যায় আমার বাড়ি থেকে। তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। মাহির সারাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে বাড়ি খেতে সারার মাথার কিছুটা জায়গা কেটে যায়।
সারা মাথায় হাত দিয়ে রক্ত দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে মাহিরের সামনে গিয়ে বলে, সারা, নিজের ভালোবাসাকে বিশ্বাস না অন্যকে বিশ্বাস করেছো, এই তোমার ভালোবাসা? আমি নিজের হয়ে আর একটা কথাও বলবো না। তুমি এই দিনটার জন্য খুব আফসোস করবে মাহির, খুব। মাহির কিছু না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখে। সারা ওর মাম্মার সামনে গিয়ে বলে, সারা, তুমি তো তোমার মেয়েকে চিনো, কি করতে পারে না পারে সবই তুমি জানো। তুমি এই ছবিগুলো দেখে আমাকে নষ্ট মেয়ে নামে উপাধি দিলে। মুচকি হেসে, চিন্তা করো না, এই নষ্ট মেয়ের জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হবে না। তুমি তো বলেই দিলে সারা নামে তোমার কোনো মেয়ে নেই। আর আমিও বলছি আমি এতিম। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ভালো থেকো। সারা মাহি আর মামনির সামনে গিয়ে দাঁড়িয়ে। মাহি আর মামনি কান্না করছে। সারা, তুমি কি বিশ্বাস করো আমি অপবিত্র? মামনি সারাকে জড়িয়ে ধরে বলে। মামনি, কোনো ফেরেশতা এসে বললেও আমি বিশ্বাস করব না আমার সারা মামনি অপবিত্র। কখনো এ কথা বলিস না। কান্না করে। সারা মামনিকে ছাড়িয়ে নিয়ে সারার নাকফুল, বিয়ের আংটি, গলার চেনও সব খুলে মামনির হাতে দিয়ে বলে, সারা, এগুলোর উপর আমার আর কোনো অধিকার নেই, তাই ফিরিয়ে দিলাম। সারা মাহির কাছে গিয়ে বলে, মাহি, খুব ভালো করে লেখাপড়া করো কেমন? আসি আমি। মাহি সারাকে জড়িয়ে ধরলে সারা ছাড়িয়ে নিয়ে রুমে সবার দিকে একবার চোখ বুলিও। সারার পাপা মাথা নিচু করে বসে আছে। রিয়া আর খালার চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মাহির আর মাম্মা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে পা বাড়ায় অন্ধকার রাস্তার দিকে। সারার কষ্ট আজ আকাশ সমান। ওর ভালোবাসার মানুষ ওকে বিশ্বাস না করে সামান্য কয়েকটা ছবি দেখে ওকে এভাবে অবিশ্বাস করতে পারল। সারার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এতক্ষণ ওদের সামনে অনেক কষ্টে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে অন্ধকারে হেঁটে চলেছে সারা। কোথায় এসেছে সারা তা অন্ধকারে বুঝতে পারছে না সারা। রাস্তার ওপাশের তাকিয়ে দেখে কিছু পথশিশু খাবার ভাগাভাগি করে খাচ্ছে। সারা এই মুহূর্তে মনে করে ওদের থেকে সুখী এই দুনিয়াতে কেউ নেই। সারা গুটি গুটি পায় ওদের পাশে গিয়ে বসে। ওদের ভালো মন্দ জিজ্ঞাসা করে। সারা বুঝতে পারে ওরা অনেক যুদ্ধ করে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে আছে। ওরা সবাই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়লে। সারা কালো মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের মাহিরের বলা কথাগুলো মনে করে ওর ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। সারা শুধু এখন একটাই চিন্তা, ওর অনাগত সন্তানকে নিয়ে ওকে বাঁচতে হবে। সারার চোখে ঘুম নেই। চারদিকে নিস্তব্ধতা। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। সারা পাশে তাকিয়ে দেখে পথশিশুদের মধ্যে কিছু ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওরা পাশের একটা কল থেকে ওযু করে নিয়ে ছেলেরা পাশের মসজিদে চলে যায়। আর দুটো মেয়ে রাস্তার ফুটপাতে বসে নামাজ পড়তে শুরু করে। সারা চিন্তা করে আল্লাহ যাদের না চাইতেন সব দিয়েছে, তারা তাদের উগ্র জীবনধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা আল্লাহ তাআলা কথা বোধ হয় ভুলেই গেছে। আর এদের মতো যারা অবহেলিত, দুবেলা ঠিক মতো খেতে পারে না, তারা ঠিকই আল্লাহ তাআলা ইবাদত করতে ভুলে না। সারা এসব ভাবনা বন্ধ করে পাশের কল থেকে ওযু করে এসে ওখানের একটা মেয়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে ফুটপাতে বিছিয়ে নামাজ আদায় করে নেয়। সারা নামাজ পড়ে উঠে দেখে ওরা কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। সারা 8টার দিকে একটা হোটেলে ওঠে। ফ্রেশ হয়ে একটু বেলা করে কলেজে যায় সারা। ওখান থেকে সব কাগজপত্র গুছিয়ে নেয় সারা। কলেজ থেকে বেরিয়ে শপিং মলে যায় সারা নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কাল দুপুর থেকে একটা ড্রেস পরে আছে সারা। এরপর ব্যাংকে গিয়ে সারার স্কলারশিপের টাকা তুলে নেয়।
7 দিন পর সারা সব কাগজপত্র ঠিক করে ইউকের ফ্লাইটে বসে আছে। সারা ইচ্ছে করে রাজা আর মিথিলাকে ওর কথা জানায়নি, তাহলে ওরা কিছুতেই ওকে ওদের থেকে দূরে যেতে দেবে না। কিন্তু এখানে থাকলে তো মাহিরের স্মৃতি ওকে বাঁচতে দিবে না। সারা ফ্লাইটে বসে নিজ ভাবনায় ব্যস্ত। ঘটনা চক্রে সারার পাশের সিটটা মাহিনের থাকে। মাহিন বড় মিশুক একটা ছেলে, যেখানেই যায় সবাইকে আপন করে নেয়। মাহিনই প্রথম সারার সাথে কথা বলতে শুরু করে। সারা শুধু হু, হ্যাঁ, না এসবের মধ্যেই উত্তর দিচ্ছে। মাহিন এইটুকু সময় নিজের জীবনের অর্ধেকর বেশি গল্প করে ফেলেছে। সারা ও মাহিনের সাথে কথা বলে ভালো লাগে। সারা এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি পূরণ করে বাইরে এসে দাঁড়ায় গাড়ির জন্য। হঠাৎ করে সারার চারদিকে অন্ধকার হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সারা মাথা ঘুরে পড়ে যায়। একে তো প্রেগন্যান্ট, তার উপরে 7 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, শুরু কফি আর কিছু শুকনো খাবার খেয়েছিল। সারা জ্ঞান ফিরে দেখে ও একটা হসপিটালে বেডে শুয়ে আছে। সারা জানতে পারে মাহিন নামের ছেলেটা ওকে হসপিটালে নিয়ে এসেছে। সারা ওকে ধন্যবাদ জানায় ওকে এই অবস্থায় সাহায্য করার জন্য। মাহিন সারাকে দেখে বেশ বুঝতে পারে ও কোনো সুবিধা পড়েছে, না হলে একটা মেয়ে এই অবস্থায় কখনো একা একা জার্নি করতো না। মাহিন সারাকে জিজ্ঞাসা করলে সারা এড়িয়ে যেতে চায়, কিন্তু মাহিনের জোরাজুরির কারণে আর পারে না। অবশেষে সারা মাহিনকে ওর জীবনের সব ঘটনা খুলে বলে। মাহিন কি বলবে বুঝতে পারছে না। মাহিন সারাকে ওর সাথে ওর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা কিছুতেই রাজি হয় না। মাহিন কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি যদি তোমার ভাই হতাম তাহলে কি আমার সাথে যেতে না? সারা শেষমেশ রাজি হয়। মাহিন সারাকে নিয়ে ওর বাড়িতে যায়। মাহিনের আর কোনো ভাই বোন না থাকায় সারাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে মাহিন। এর মধ্যে মাহিন ওর বাবা মাকে ডেকে পাঠায় ইউকেতে একটা সারপ্রাইজ দেবে বলে। ওরা এলে মাহিন ওর বাবা মাকে তাদের মেয়ে হিসেবে সারাকে উপহার দেয়। মাহিনের বাবা মার খুশি দেখে কে ওরা সব সময় চাইতো আল্লাহ যেন একটা মেয়ে সন্তান দেন, কিন্তু তা আল্লাহ পূরণ করেনি। মাহিন সারার অতীত সম্পর্কে ওর বাবা মাকে বসো বলে। ওদের এক কথা অতীত ভুলে সারাকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সারাও খুশি নতুন বাবা মা ভাই পেয়ে। কিছুদিন পর সারা ইউকের একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। মাহিন ওকে নতুন একটা সিম কার্ড কিনে দিয়েছে, সেটা ফোনে সেট করতে গিয়ে ফোন অন করে দেখে মাহি, যারা, আরফিন, আরাফ এরা অনেক ফোন আর মেসেজ করেছে। না আছে ওর বাবা মা কোনো ফোন, না আছে মাহিরের কোনো ফোন। সারা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে পুরনো সিম কার্ডটা ভেঙে ফেলে। শুরু হয় সারার নতুন পথ চলা। প্রেগন্যান্সির সময় মাহিন আর ওর মা সারার অনেক খেয়াল রেখেছে। রোদ আর রৌদ্রি পৃথিবীতে আসে। সারা বেঁচে থাকার নতুন মাধ্যম খুঁজে পায়। দেখতে দেখতে পেরিয়ে যায় 5 বছর। সারাকে ইউকের নামকরণ ডাক্তার হিসেবে কম বেশি সবাই চিনে। এর মধ্যে আলাপ হয় হিয়ার সাথে, সারার অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা খুব ভালো। সারার মতো ওর ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছে। হিয়া প্রেগন্যান্ট হলে ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। হিয়া ওর মেয়ে দিয়াকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করে। দিয়াকে ওর নানুর কাছে রেখে হিয়া সারার সাথে বাংলাদেশে আসে। সারা তো অগোছালো জীবনটাকে গুছিয়ে নিয়ে তো ভালোই ছিল, কি দরকার ছিল আর মাহিরের মুখোমুখি হবার? সারা এসব ভেবে চিৎকার করে কেঁদে ওঠে। সারার কান্না শোনার মতো এখানে কেউ নেই। চারিদিকে নিস্তব্ধতা, শুধু প্রকৃতির সারা কান্নাগুলো উপভোগ করছে। বর্তমানে ম্যাপেল পাতা। সারা, তুমি তো আমাকে বলেছিলে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। তাই তো গেছিলাম। তাহলে কেন তুমি এই খারাপ মেয়েটা জীবনে ফিরে আসতে চাইছো?
রিয়া তখন বলল, তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, আর এদিকে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। আমি কার কথা বিশ্বাস করব বলতে পারো? ও আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেও। সারার চোখ যায় পাশে রাখা ফোনটা দিকে। সারা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 3:54 বাজে। তার পাশে কিছু নোটিফিকেশন চোখে পড়ে, তাতে দেখে মাহিন, আরফিন, যারা, আরাফ, আরো কিছু অপরিচিত নাম্বার থেকে অগ্নিতবার ফোন এসেছে। কিছুদিন আগে মাহির সারার ফোন নাম্বার নিয়েছিল রোদ, আর রোদ্রিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, আসতে রাত হয়ে যাওয়ার কারণে। সারা এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সারা ফোনটা হাতে নিয়ে ক্লান্ত শরীরে উঠে দাঁড়িয়ে। রাস্তায় তেমন গাড়ি ঘোড়া না থাকায় সারা খুব জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারা গাড়ির পাশ দিয়ে একটা মাইক্রো চলে গেলে সারার গাড়ির গ্লাস খোলা থাকায় রাস্তার পাশের ধুলো বালি সারার চোখে ঢুকে যায়। সারা চোখে ভালোভাবে কিছু দেখতে পাওয়া না। সারা উল্টো পাল্টা ড্রাইভ শুরু করে। সারা কোনো মতে চোখ খুলে দেখে ওর গাড়ির দিকে একটা ট্রাক দিয়ে আসছে। সারা কোনোভাবে গাড়ি থামানোর চেষ্টা করছে। হঠাৎ একটা বিকট শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে যায়। সারা এক অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। বারবার রোদ্রি আর মাহিরের মুখটা ভেসে উঠছে সারার চোখের সামনে। চোখ খুলে রাখতে বড় কষ্ট হচ্ছে সারার। সারা আস্তে আস্তে চোখ বন্ধ করে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এদিকে মাহির অনেক কষ্টে রোদ আর রোদ্রিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রোদ্রি তো সারার বুকে মাথা না দিয়ে কখনো ঘুমায় না। রাত 12:30টায় অনুষ্ঠান শেষে হলে তখন সারার খোঁজ পড়ে। অনেক খোঁজাখুঁজি পরও সারাকে রিসোর্টের কোথাও পাওয়া যায়নি। আরাফ রিসেপশন থেকে জানতে পারে সারা গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। মাহির আর মাহিন আশেপাশে খোঁজ করে কিন্তু সারার খোঁজ পায় না। এতক্ষণ সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা, ছোট পাপা, মাহিরের মামুনি, বাবাই, মাহি, আরাফ, আরফিন, যারা, রাজ আর মিথিলার পরিবারের কিছু লোক ছিল, সবাই রিসোর্টের বাগানে বসে সারার জন্য চিন্তা করছিল। মাহির ওদের বুঝিয়ে ওদের রুমে পাঠিয়ে দেয়। মাহির আর মাহিন দুজনেই সারার অপেক্ষায়। রাজ আর মিথিলাকে সারার কথা বলেনি কেউ আজ ওদের বাসর রাত বলে। মাহিন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দূর থেকে আজানের শব্দে মাহিন হকচকিয়ে ওঠে। মাহিন মাহিরের দিকে তাকিয়ে দেখে ও এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে। নামাজ পড়ে সবাই আবার বাগানে চলে আসে। কারো চোখেই ঘুম নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিরা ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, সমুদ্রের ঢেউর শব্দ শোনা যাচ্ছে। শেষ কিছুক্ষণ ধরে আরাফ সারার ফোনে ট্রাই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন সকাল 6:38 বাজে। আরাফের ফোনে একটা ফোন আসে। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের ফোনের দিকে তাকিয়ে আছে। আরাফের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠে। সারার ফোন থেকে কল এসেছে। ফোন কানের কাছে নিয়েই হাসি মুছে যেতে শুরু করে। আস্তে আস্তে কালো মেঘ এসে ভর করে আরাফের মুখে ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে। সবাই ওকে প্রশ্ন করে যাচ্ছে, কে ফোন করেছে, কি হয়েছে? আরাফ নিচের দিকে তাকিয়ে নিতেজ কণ্ঠে বলে, আরাফ, আপুর গাড়ি কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানকার লোকরা আপুকে আর ট্রাক ড্রাইভারকে হসপিটালে ভর্তি করে। আপুর ফোন ওই লোকরা পেয়ে হসপিটালে রিসেপশনে জমা দেয়। রিসেপশন থেকে ফোন করে আমাকে জানায় আপুর অবস্থায় খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপু মাথায়, বাম পায়ে, ডান হাতে খুব বাজে ভাবে আঘাত পায়। আপু বাঁচবে কি না তা ডাক্তার নিশ্চয়তা দিতে পারছে না। এ কথা শুনে সারার মাম্মা চিৎকার করে কেঁদে ওঠে। মাহির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে।
কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। মাহির আর মাহিন আরাফের কাছ থেকে হসপিটালে ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালে উদ্দেশ্যে। হসপিটালের করিডোরে কেউ পায়চারি করছে টেনশনে, আর কেউ একমনে আল্লাহকে ডেকে যাচ্ছে। রাজ মিথিলাও ছুটে এসেছে সারার এই অবস্থায় শুনে। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, একজন আরেকজনের আত্মার সাথে মিশে আছে। মিথিলার চোখে পানি। রাজ মিথিলাকে বারবার শক্ত হাতে বলছে। কিছুক্ষণ পর ডাক্তার সারার কেবিন থেকে বেরিয়ে এলে সবাই ডাক্তারকে ঘিরে ফেলে উত্তেজিত হয়ে একটা কথাই জিজ্ঞাসা করছে, সারা কেমন আছে? ডাক্তার সবাইকে শান্ত করে বলে, ডাক্তার দেখুন রোগীর বাম পা, ডান হাতে খুব বাজে ভাবে আঘাত পেয়েছে। মাথায় যে কাঁচগুলো ঢুকেছিল আমি কাঁচগুলো বের করে দিয়েছি, কিন্তু ওনার মাথায় বেশ কয়েকটি খুব ছোট ছোট কাঁচের টুকরো রয়ে গেছে, তা অপারেশন করে বের করতে হবে। কিন্তু আমাদের এখানে এই বিষয়ে অপারেশন করার মতো কোনো ভালো ডাক্তার নেই। আমার পরিচিত একজন ডাক্তার আছে ঢাকা মেডিকেলে, নাম ডাক্তার রিয়াজ। আমি ফোনে তার সাথে এই ব্যাপারে আলোচনা করেছি, তিনি বলেছেন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। মাহির ওর বাবাইকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফেরার ব্যবস্থা করতে। ওর বাবাই ও 2 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট বুক করে ফেলে। রাজ মিথিলা ডাক্তারের কাছ থেকে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছে। সারার পাপা রিসোর্টে ফোন করে সবাইকে বলে দিয়েছে তাড়াতাড়ি জামাকাপড় গুছিয়ে নিতে বলছে, 2 ঘন্টা পর তাদের ফ্লাইট। মাহির ধীর পায়ে সারার কেবিনে ঢোকে। সারার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কেমন শান্তভাবে ঘুমিয়ে আছে। মাথায় ব্যান্ডেজ করা, বাম পায়ে আর ডান হাতেও ব্যান্ডেজ করা। সারাকে এমন ভাবে দেখতে মাহিরের মোটেও ভালো লাগছে না। মাহির আস্তে আস্তে গিয়ে সারার কপালে একটা চুমু দেয়। মাহিরের খুব ইচ্ছে করছে ওকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু এখন সারার এই অবস্থায় তা করা যাবে না। এদিকে রিসোর্টে সবাই খুব তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিচ্ছে। রোদ আর রদ্রিকে মাহিরের মামুনি আর সারার মাম্মা সামলানোর চেষ্টা করছে। রোদ সামলানো গেলেও রদ্রিকে সামলানো যাচ্ছে না। মেয়েরা সাধারণত বাবার পাগল হয়, কিন্তু রদ্রি উল্টো ওর মাম্মার পাগল। সারার মাম্মা অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে রদ্রিকে বোঝাতে সক্ষম হন। আপাতত সারার পরিবার, মাহিরের পরিবার, মাহিন, রাজ আর মিথিলা এক ফ্লাইটে যাবে। টিকিটের সমস্যা হওয়ার কারণে রাজের পরিবার ও মিথিলার পরিবারের সবাই পরের ফ্লাইটে আসবে। যারা সবাই এয়ারপোর্টে চলে এসেছে। হসপিটাল থেকে এখনো কেউ আসেনি। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে এয়ারপোর্টের সামনে দাঁড়ায়। সারাকে স্টেচে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগের কি পরিহাস, কক্সবাজার এসেছিল 2 সন্তানকে কোলে নিয়ে, আর যাচ্ছে জীবন্ত লাশ হয়ে। রোদ আর রদ্রি সামনে দিয়ে সারাকে নিয়ে যাওয়ার সময় ওরা দুজন মাম্মা বলে জোরে চিৎকার দেয়। ওদের চিৎকারে পুরো পরিবেশ নিস্তব্ধতা বিরাজ করে। রোদ আর রদ্রি ছিল যারা আর আরফিনের কোলে। ওরা কোনো মতে কোল থেকে নেমে ছোট ছোট পায়ে সারার স্টেজের পিছনে দৌড়ে যায়। এ দৃশ্য দেখে মাহিরের মামুনি আর সারার মাম্মা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না করে। মাহির নিজেকে শক্ত করে রোদ আর রদ্রিকে বুকে জড়িয়ে ধরে। রোদ আর রদ্রি মাহিরকে ছাড়ানোর চেষ্টা করছে সারার কাছে যাবে বলে। রদ্রি মাহিরকে বলে, রদ্রি পাপা থারো, আমি মাম্মার কাতে দাবো। মাম্মা দুমিয়ে আথে তেন, মাম্মা ব্যথু পেয়েছে কি কলে। রোদ, অহহ পাপা বোন ঠিক বলথে, আমলা মাম্মার কাছে দাবো। মাহির, তোমাদের মাম্মা ঘুমিয়ে পড়েছে, পড়ে গিয়ে অল্প ব্যথা পেয়েছে। চিন্তা করো না, তোমাদের মাম্মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। রোদ, রদ্রি, সত্যি? মাহির, হ্যাঁ সত্যি।
এখন তোমরা দিদা আর নানুর কাছে থাকো, একদম দুষ্টুমি করবে না। রোদ আর রোদ্রি মাথা নেড়ে ওদের দিদা আর নানুর কোলে উঠে বসে নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। দুপুর 1টার মধ্যে সারাকে হসপিটালে ভর্তি থেকে শুরু করে সব পরীক্ষা নিরীক্ষা সব হয়ে যায়। অপারেশনের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 6টায়। এখনো অনেক সময় বাকি অপারেশনের, তাই মাহির আর মাহিন সবাইকে জোর বাড়িতে পাঠিয়ে দেয় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। রাজ আর মিথিলা যেহেতু ডাক্তার, তাই তারা অপারেশন থিয়েটারে থাকার অনুমতি পেয়েছে। মাহিন ওর বাবা মাকে সারার ব্যাপারে এখনই কিছু জানায়নি, অপারেশনের পর জানাবে বলে ঠিক করে। মাহিন মাহিরকে দেখে ভেবে পায় না যে মাহির সারাকে এত ভালোবাসে, সে কেন ওই দিন সারাকে অবিশ্বাস করেছিল। মাহির আইসিইউর দরজার কাছের সামনে দাঁড়িয়ে সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপাতত আইসিইউতে যাওয়ার কারো অনুমতি নেই। কাজটুকু দিয়ে সারাকে দেখার চাহিদা পূরণ করছে মাহির। কি শান্ত মনে ঘুমিয়ে আছে, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ঝামেলা। দেখে মনে হচ্ছে সারা কত বছর ধরে ঘুমায় না, আজ কি শান্তিতে ঘুমাচ্ছে। মাহির এই সারাকে মেনে নিতে পারছে না। আগেই তো ভালো ছিল, মাহির সারার কাছে ক্ষমা চাইলে সারা মাহিরকে কিছু কড়া কথা শুনিয়ে দিত। তবুও তো সারা তখন ওর সাথে কথা বলতো। কিন্তু এখন পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না। কিন্তু মাহির সারার কিছু হলে ও নিজেই কেঁদে দেয়। সেই কখন থেকে মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাকে দেখে যাচ্ছে। না আছে কোনো ক্লান্তি, না আছে মুখে কোনো বিরক্তির ছাপ। মাহিন কিছুক্ষণ পর পর ডাক্তারের সাথে কথা বলে আসছে। মাহিন হিয়াকে ফোন করে ইমার্জেন্সি বাংলাদেশ বেক করতে বলে। হিয়া ওর মামার বাড়ি থেকে একদিন পর ফিরে আসে। এ কথা সারাকে ফোনে বলে। সারা বলে সারার ইউকে ফিরতে কিছুদিন দেরি হয়। তার থেকে বরং হিয়া আগেই ইউকে ফিরে যায়। ওর মেয়ে তো ছোট, এতদিন ওকে ছাড়া থাকবে কি করে। তাই হিয়াও পরের দিন ইউকে ফিরে যায়। মাহিনীও বলে ওর মেয়ে আর মাকে যেন সাথে করে নিয়ে আসে। আছরের আজান মাহিরের কানে আসে। মাহিরের তখন সারার কথা মনে পড়ে যায়। সারা একদিন মাহিরকে বলেছিল নামাজ পড়ে মোনাজাতে পবিত্র মনে যদি কিছু চায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মনের ইচ্ছে পূরণ করে। সারা মাহিরের জীবন থেকে চলে গেলে মাহির আর কখনো নিয়মিত নামাজ পড়েনি। মাহির মাহিনকে বলে হসপিটালে থেকে বেরিয়ে যায় নামাজ পড়তে। মাহির মোনাজাতে আল্লাহ তাআলা কাছে ক্ষমা চেয়ে সারার জন্য দোয়া প্রার্থনা করে। বিকালে 5টা পর একে একে সবাই আসতে শুরু করে। আর 1 ঘন্টা পর সারার অপারেশন। শুধু মাহিরের মামুনি আর সারার মাম্মা বাদে সবাই হসপিটালে চলে আসে। রোদ আর রোদ্রিকে সামলে রাখার জন্য তারা দুজন আসেনি। মাহির ফোনে ওদের খোঁজ খবর নিয়েছে। মাহির আর মাহিনের সারাদিনে কিছু খাওয়া হয়নি। কাছের মানুষের এমন অবস্থা দেখলে কারোই খাওয়া কথা মনে থাকে না। সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় মাহিরের চোখে পানি আজ বাদ মানছে না। মাহির সারার কপালে একটা আলতো করে চুমু দেয়। সবার সামনে দিয়ে সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মাহির আর 1 মিনিটও ওখানে না দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে যায়। মাহির একেবারে এশার নামাজ পড়ে হসপিটালে চলে আসে। এসে দেখে সারার অপারেশন এখনো চলছে। মাহিরের বড় ক্লান্ত লাগছে। পাশের সিটে বসে পড়ে। আজ এই দিনটার জন্য মাহির নিজেকেই দায়ী করছে। ওই দিন যদি সারাকে অবিশ্বাস না করত তাহলে আজ হয়তো এই সময় মাহির অফিস থেকে বাড়িতে আসতো আর রোদ্রি সারাদিন কি দুষ্টুমি করছে তা মাহিরকে বলতো। সারা এসে তারা দিয়ে মাহিরকে ফ্রেশ হতে পাঠাতো। এসব চিন্তা করে মাহির দীর্ঘ শ্বাস ফেলে। ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে 27 মিনিট বাজে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার রিয়াজ বেরিয়ে এলে তার পিছন পিছন রাজ আর মিথিলাও বেরিয়ে আসে।
সবাই অস্থির মনে উত্তেজিত হয়ে একই প্রশ্ন, সারা কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে? ডাক্তার এতক্ষণ গম্ভীর হয়েছিল। তিনি এত প্রশ্ন শুনে এক চিল হেসে উত্তর দেয়, ডাক্তার রিয়াজ, চিন্তার কারণ নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে। কাল সকালে উনার জ্ঞান ফিরবে। খেয়াল রাখবেন উনি যেন উত্তেজিত হয়ে না পড়ে। হাত পা ঠিক হতে 3 মাসের মতো সময় লাগবে। উনাকে টেনশন ফ্রি রাখার দায়িত্ব আপনাদের। উনার 15 দিন পর বাড়ি নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। যারা ফোন করে বাড়িতে এই খবর জানিয়ে দেয়। কিছুক্ষণ পর সারাকে কেবিনে দেওয়া হয়। যারা আর আরফিন মাহিনকে জোর করে হসপিটালের পাশের রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়ানোর জন্য। ওরা হালকা কিছু খেয়ে নিয়ে আবার হসপিটালে চলে আসে। মাহির সবাইকে বাড়ি চলে যেতে বলে হসপিটালে মাহির আর মাহিন থাকবে রাতে। মাহিরের কথা শুনে সবাই চলে যায়। এর মধ্যে মাহির আর মাহিনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সারা রাত মাহির আর মাহিন সারার কেবিনে থাকা সোফায় কাটিয়ে দেয়। ফজরের আজান দিলে মাহিনকে বলে মাহির মসজিদে চলে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিকে থেকে সূর্য সবে উঁকি দিতে শুরু করেছে। এক ফালি রোদ এসে কাচের জানালা ভেদ করে সারার চোখে পড়ে। পিটপিট করে সারার চোখ খোলার চেষ্টা করছে। মাহিন সারাকে কি জানি বলছে, সারা বুঝতে পারছে না। ঘুমের কারণে সারার চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে। সারা আবার চোখ বন্ধ করে ফেলে। মাহিন দুধ দিয়ে ডাক্তার ডেকে আনে। সারাকে চেক করে ডাক্তার বলে সারার জ্ঞান ফিরেছে। কড়া মেডিসিনের কারণে সারা ঘুমে আছে। 1 বা 1.5 ঘন্টা পর সারা ঘুম থেকে উঠে যাবে। মাহিন খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে মাহিরকে ফোন করে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। মাহির হসপিটালে এলে মাহিরকে সারার খবর দেয়। মাহির সারার হাত ধরে কিছুক্ষণ নিঃশব্দে কান্না করে। এরপর বাড়ির সবাইকে সারার খবর জানায়। মাহির এখন সবাইকে আসতে বারণ করে, কারণ সারা এখন ঘুমিয়ে আছে। তার চেয়ে বরং তারা বিকালে আসুক সারার সাথে দেখা করতে। মাহিরের কথায় আর কেউ আপত্তি করেনি। 2 ঘন্টা পর সারা ঘুম থেকে ওঠে। মাহির সারাকে উঠতে দেখে কেবিন থেকে বেরিয়ে যায়। মাহিন সারার কাছে এসে কথা বলতে শুরু করে। মাহিন, আপু এখন তোর কেমন লাগতেছে? সারা আস্তে আস্তে ঠোঁট নেড়ে হালকা আওয়াজ করে বলে, সারা, ভালো। রোদ্রি কোথায়? মাহিন একটু হাসে সারার কথা শুনে। ভালো করে কথা বলতে পারছে না, অথচ প্রথমেই তার সন্তানদের কথা জিজ্ঞেস করছে। পৃথিবীর সব মায়েরা বোধ হয় এমন। মাহিন সারার হাত আলতো করে ধরে বলে, মাহিন, চিন্তা করিস না, ওরা ভালো আছে। মাহিনের কথা শুনে সারার মুখে একটু হাসি ফুটে তুলে বলে, সারা, ওদের একটু আমার কাছে নিয়ে আয়। ওরা তো আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। মাহিন, তুই এখন ঘুমা, আমি দুপুরের পর ওদের নিয়ে আসব। সারা মাহিনের সাথে টুকিটাকি কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে। মাহির দরজার আড়াল থেকে সারাকে দেখছিল, কিন্তু সারা কি কথা বলছে তা শুনতে পায়নি। দুপুরে নার্স সারাকে খাবার খাইয়ে আর মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। পরন্তু বিকেলে সবাই আসে সারার সাথে দেখা করতে, সাথে রোদ আর রোদ্রিকেও নিয়ে আসে। সারা ঘুম থেকে উঠে দেখে 2 পরিবারের সবাই এবং রাজার মিথিলাও এসেছে ওর সাথে দেখা করতে। সারা সবার সাথে অল্প অল্প কথা বলে ওর মাম্মার কোনো কথা বলেনি। সারা তাকিয়ে দেখে মাহিনের কোলে রোদ আর রোদ্রি করুণ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মাহিনকে ইশারা করে ওদের নিয়ে কাছে আসার জন্য। সারা আস্তে করে বলে, সারা, ওদের আমার কাছে দে। মাহিন, তোর যে অবস্থা তাতে তো ব্যথা পাবি। সারা, কিছু হবে না, ওরা আমার কলিজা।
ওদের কাছে পেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। মাহিন আর কিছু বলেনি। সারা বাম হাত দিয়ে রোদ আর রদ্রিকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। রোদ আর রদ্রি ও মাম্মার বুকে চুপ করে শুয়ে আছে। সবাই ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। এখন সারা দেখে কেউ বলবে না সারা অসুস্থ। তিনজন কি শান্তিতে চোখ বুজে আছে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরের অংশ পেয়ে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলের পাশে থাকুন। আপনাদের গভীর ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের পরের অংশ সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।